This is the only one of his poem that is worth reading. এখানে কি হতে পারে? ভাইয়া অপশন কই? ও আচ্ছা, অপশন দেই নাই। শুধু ইজ লেখা। আচ্ছা, ইজ এর পরে এখানে আরো আছে। সরি, এখানে আমি এগুলো লিখতে ভুলে গেছি। ইজ, আর হচ্ছে আপনার হ্যাজ, আরেকটা হচ্ছে আপনার হ্যাজ। এখানে কোন হ্যাজ, আর আরো আছে আপনার হ্যাজ এর পরে আছে যে ওয়ার, ওয়ার। এবার চেষ্টা করেন। বিদ্যুতের জন্য অনেকে আপনার মানে মাঝখানে মাঝখানে হঠাৎ চলে যায়। আচ্ছা এইটা, ভাইয়া একটু হিন্ট দেন। হ্যাঁ আচ্ছা, এইটা একটু হিংসটা একটু বলে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের আগের রুলসটার ব্যতিক্রম। যে আমাদের এর আগে দেখেন আমরা বলছিলাম যে অন অফ, মানে শুধু অন অফ থাকবে, অন অফ। এই অন অফ এর পরে সাবজেক্ট ফ্লুরাল, দেখেন সাবজেক্ট ফ্লুরাল। এবার এদিকে রিলেটিভ প্রোনাউন আছে। তাহলে এখন আপনি তো এখানে রিলেটিভ প্রোনাউন অনুসারে এইটা আপনি বসায় দিতে পারেন, এটা আপনি বসায় দিতে পারেন, কিন্তু আসলে এটা হবে না। কেন হবে না জানেন? এই যে দা অনলি ওয়ান, এই কথাটা আছে, এই যে দা অনলি ওয়ান, যখন কোনো একটা বাক্যে এরকম দা অনলি ওয়ান থাকবে, মানে অন অফ এর আগে যখন দা অনলি ওয়ান অফ, দা অনলি ওয়ান থাকবে, দা অনলি থাকবে, তখন আর এখানে আপনি এখানে আর কে নিতে নেবেন না, তখন আপনি সিঙ্গুলারটাই নেবেন, মানে ইজ নেবেন। এটাই হচ্ছে রুলস। মানে সাবজেক্ট ভার্ব, আমি রুলসটা একটু লিখে দিচ্ছি এখানে। সাবজেক্ট ভার্ব আগের মতো, ওই যে আমরা একটা ব্যতিক্রম রুল দেখছিলাম ওটা আগের মতো। যদি এখানে অন অফ থাকতো, দেখেন এই যে আমি এখানে এটা একটু একটু আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন সাবজেক্ট ভার্ব অন অফ, ফ্লুরাল নাউন হু, দ্যাট, ফ্লুরাল ভার্ব। কিন্তু যদি এরকম হয় যে সাবজেক্ট ভার্ব দা অনলি, দা অনলি, তারপর হচ্ছে ওয়ান, ওয়ান অফ। এই যে দা অনলি ওয়ান অফ যে নতুন কথাটা আসছে, এই সে যখন আসবে তখনই আপনার আমরা আগের নিয়মে ফিরে ফিরে যাব। মানে দা, এই যে ওয়ান অফ এর আগে যদি আমরা দা অনলি কথাটা থাকে, এরপর যথারীতি সাবজেক্ট মানে প্লুরাল নাউন প্রোনাউন হবে, মানে প্লুরাল নাউন বা প্রোনাউন, আর প্লুরাল নাউন প্রোনাউন, এরপরে সিঙ্গুলার ভার্ব। ভাইয়া সোজা কথা মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, যদি এরকম হয় দেখেন যে ওয়ান অফ আসছে, তো এই ওয়ান অফ এর বাক্যের মাঝখানে পড়ছে ঠিক আছে, কিন্তু তার আগে আবার দা অনলি আছে, তখন আপনি আবার আগের রুলসে ফিরে যাবেন। মানে প্লুরাল সাবজেক্ট কিন্তু ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি দা অনলিটা না থাকে, শুধু অন অফ থাকে, তখন আপনি এখানে প্লুরাল বসাই দিবেন। ঠিক আছে? ও আমি এখানে একটা জিনিস বাদ গেছে এখানে, যে অবশ্যই সামনে এই যে এইটার পরে, এইটার পরে অবশ্যই এখানে ইয়া থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে। মানে এটার পরে রিলেটিভ প্রোনাউন থাকবে, মানে হু অথবা দ্যাট। কারণ এখানে তো ক্লোজ দুইটা, রিলেটিভ প্রোনাউন ছাড়া তো হবেই না। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে যদি অন অফ এর আগে দা অনলি কথাটা থাকে, তখন সাবজেক্ট প্লুরাল হবে, রিলেটিভ প্রোনাউন আসবে হু দ্যাট, এরপরে সিঙ্গুলার ভার্ব আসবে, তারপরে তো গেল এগুলো। তার মানে দা অনলি থাকলে সিঙ্গুলার ভার্ব হবে আর রিলেটিভ প্রোনাউন তো আগের মতো থাকবে। কিন্তু যদি দা অনলি কথাটা না থাকে, শুধু অন অফ থাকে, তখন এখানে প্লুরাল যেই ভার্বটা সেটা আপনার আসবে। তাহলে প্লুরাল ভার্ব, তাহলে সোজা কথা হচ্ছে যদি আমরা এক কথায় বলি যে কোনো একটা বাক্যে অন অফ দ্বারা যদি কোনো একটা বাক্য শুরু হয়, তখন সেটা কখনোই, অন অফ দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সেটা কখনোই ভার্বটা প্লুরাল হবে না, সবসময় সিঙ্গুলার ভার্ব হবে।
অন অফ দ্বারা বা এভরি অফ দ্বারা বা ইচ অফ দ্বারা এগুলো যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে এই শব্দগুলো যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে আপনি কোনো রকম কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আপনি সাবজেক্ট ফ্লুরাল ভার্ব সিঙ্গুলার। এবার যদি দেখেন যে সাবজেক্ট পরে ভার্ব আসছে, এরপর অন অফ আসছে, এরপর তাহলে এবার আপনি সাবজেক্টটা ফ্লুরাল করবেন, আর এরপরে হু হু অথবা দ্যাট একটা ক্লোজ মার্কার থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে, এরপর সাবজেক্টটা ভার্বটা অবশ্যই ফ্লুরাল হবে। তার মানে ভার্বটা ফ্লুরাল যদি হইতে হয় তাহলে অনেকগুলা কষ্ট করতে হবে তাকে। প্রথমে সাবজেক্ট ভার্ব আনতে হবে, এরপরে অন অফ থাকবে, অন অফের পরে আবার সাবজেক্ট, অন অফের পরে এবার নাউনটা ফ্লুরাল হবে, এরপরে আপনার একটা কি বলে ক্লোজ মার্কার আনতে হবে, মানে রিলেটিভ প্রোনাউন আনতে হবে, এরপরে তখন যে ভার্বটা ফ্লুরাল হবে। এখন এত কিছু করার পরেও এখন ধরেন যে কেউ যদি জোর করে দা অনলি সামনে বসায় দেয়, মানে অন অফের আগে যদি দা অনলি বসায় দেয়, আবার সে আর সাবজেক্টটা ভার্বটা আর ফ্লুরাল করতে পারবে না, তখন তাকে আবার ঘুরে ফিরে আগের জায়গায় ফিরে আসতে হবে, মানে সাব মানে ভার্ব সিঙ্গুলার হবে। বুঝছেন কথাটা? যারা লাইনে আছেন এই মুহূর্তে, মানে এই রুলসটা কি, এই রুলসটা কি বোঝা গেল? মানে এখানে আর কোনো কথাবার্তা আছে কিনা? জি ভাইয়া বুঝতে হ্যাঁ, যদি আপনারা যদি বলেন আমি আবারও বলতে পারি। আমি ৩টা স্ট্রাকচার পর্যন্ত একসাথে লেখা আপনাদেরকে শেষবারের মতো পর্যন্ত দেখিয়ে দেই। যেহেতু এটা নিয়ে আজকে ঝামেলা বেশি হচ্ছে। ঠিক আছে? পরীক্ষার হলে যায় যাতে সমস্যা না হয়। এজন্য আমি আবারও স্ট্রাকচারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই স্ট্রাকচারগুলো। তাহলে স্ট্রাকচারগুলো শুরু হবে ইচ ইচ আপনার, আমি আবারও লিখে দিচ্ছি। আমরা এমন ভাবে পড়বো যাতে বাসায় যায় আর কোনো কিছু না পড়া লাগে এই টপিকগুলো। ওয়ান এনি মানে সরি, বাসায় তো পড়বেনই, হ্যাঁ বাসায় না পড়লে হবে না, মানে বাসায় যায় যাতে কনফিউশন না থাকে। আইদার, এরপরে হচ্ছে আপনার নাইদার, এগুলার এগুলার পরে অবশ্যই সাবজেক্ট ফ্লুরাল হবে, মানে ফ্লুরাল আসবে, এরপরে সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব। এবার এখানে ইয়া করে লিখবেন যে এগুলো বাক্যের শুরুতে থাকবে, শুরুতে থাকলে বাক্যের শুরুতে এগুলো আছে, এরপরে এটার পরে একটা অফ আছে, অফ, এরপরে আপনার সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এগুলো নিয়ে আর কোনো কথা নেই। এখানে যদি আবার রিলেটিভ প্রোনাউন আসে, ওই আসে সেই আসে, এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। এটার পরে যদি একটা রিলেটিভ প্রোনাউন বসায় দেয়, ধরেন সাবজেক্টের উপরে একটা রিলেটিভ প্রোনাউন আছে, আপনি চোখ বন্ধ করে সিঙ্গুলার ভার্ব দিবেন, আপনাকে যতই ঘোরানোর চেষ্টা করুক আপনি ঘুরবেন না। কিন্তু যদি এরকম স্ট্রাকচার দেখেন যে সাবজেক্ট একটা ভার্ব আসছে, এরপর ওয়ান অফ কথাটা আসছে, ওয়ান অফ বা এগুলাও আসতে পারে, এরপরে হচ্ছে আপনার, তাহলে আপনাকে অবশ্যই ফ্লুরাল নাউন প্রোনাউন বসাতে হবে, মানে সাবজেক্টারি ফ্লুরাল নাউন, এই যে নাউন বা প্রোনাউন, আপনারা জানেন যে সাবজেক্ট হিসাবে সবসময় নাউন প্রোনাউন বসে। এরপরে সিঙ্গুলার ভার্ব গেল। তাহলে সরি আমি ভুল লিখতেছি, আপনারা একটু ধরাই দিন। দ্যাট আবার হু আসবে, দ্যাট আর হু আসবে, এরপর হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তাহলে দেখেন সাবজেক্ট ভার্ব অন অফ, সাবজেক্ট ফ্লুরাল নাউন প্রোনাউন, এরপরে দ্যাট হু, এরপরে উফ, এটা ফ্লুরাল হবে, বুঝছেন, ফ্লুরাল ভার্ব। তাই যাই হোক, অনেকক্ষণ কথা বলতেছি তো এই জন্য মনে হয় একটু সমস্যা হচ্ছে। দেখেন এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে দা অনলি ওয়ান অফ, এই যে দেখেন, মানে অন অফের আগে দা অনলি কথাটা যখন চলে আসবে, তখনই আবার সাবজেক্টটা ভার্বটা ফ্লুরাল হয়ে যাবে। এটা হচ্ছে নাউন বা প্রোনাউন, তারপরে আপনার দ্যাট অথবা হু মানে রিলেটিভ প্রোনাউন, এরপর সিঙ্গুলার আর ভার্ব,
তাহলে এই হচ্ছে আপনার স্ট্রাকচারটা। তাহলে এগুলো যদি বাক্যের শুরুতে আসে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল। যদি বাক্যের মাঝখানে আসে, প্রথমে সাবজেক্ট ভার্ব থাকে, যদি শুধু অন অফ থাকে, সাবজেক্ট প্লুরাল, মানে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে। এরপরে দ্যাট এবং হু আসে সেকেন্ড ক্লোজ শুরু হবে, ভার্ব প্লুরাল হবে, কারণ অন অফ থাকলে। কিন্তু এই অন অফ রাখে যদি দা অনলি কথাটা থাকে, দা অনলি কথাটা থাকে, তখন আবার এই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, তখন আর প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়ে যাবে। তার মানে প্লুরাল হইতে পারবে শুধুমাত্র একটা শর্তে, অন অফ থাকবে, প্লুরাল নাউন প্রোনাউন হবে, এখানে হু বা দ্যাট হবে, এরপরে প্লুরাল নাউন হবে, প্লুরাল ভার্ব হবে। কিন্তু সামনে যদি দা অনলি থাকে তখন আবার এটা সিঙ্গুলার হয়ে যাবে। আচ্ছা, আশা করি মানে আপনাদের কারো আর কোনো সমস্যা নাই। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এত কঠিন রুলস কোথা থেকে নাজিল করছেন? এত কঠিন রুলস বলতে এটা এগুলা মাস্টারে আছে, বুঝছেন, এগুলা মাস্টার বইতে আছে। কিন্তু কথা হচ্ছে আমাদের, এবার আমি আপনাদেরকে একটু, এখন যেহেতু টপিকটা শেষ, আমি আপনাদের সাথে বলি। সাধারণত আপনি যেখানেই পড়বেন বা আমাদের কোচিং এর স্যাররা বেশি কষ্টকর কোনো টপিকের মধ্যে যায় না। যে রুলস গুলা আমি গতকাল মানে একটা পোস্টে দেখলাম যে অনেকে বলতেছে যে যারা মানে বলতেছে যে বর্তমানে হাবি জাবি প্রচুর কোচিং বের হইছে, আর এই কোচিং গুলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের মতো নতুন তাদেরকে বোকা বানানো। ঠিক আছে, মানে আমি কোচিং গুলা বলছি, মানে কোচিংটা না, মানে আরো অনেক। ঠিক আছে, তাহলে এরা কি করে, যখন দেখে যে ছোট ছোট, মানে আমাদেরকে বলা হয়েছে কোমলমতি শিশু, বুঝছেন, তো আমরা এই ছোট ছোট যারা আছে, আমরা এই হুটহাট করে টাকা পয়সা দিয়ে কোচিং এ ভর্তি হয়ে যায়, কিন্তু কোচিং আমাদেরকে শুধুমাত্র মিঠা মিঠা পড়াগুলাই পড়ায়, যেগুলা তিতা ওগুলা আর পড়ায় না, কিন্তু পরীক্ষা আসে তিতাগুলা, বুঝছেন। দেখেন না বিসিএস এর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন এই জন্যই জি আমি ভাই। মানে আপনাদের সাথে বসে বসে সবাই একসাথে বসে আমরা তিতাগুলা নিয়ে কথা বলতেছি, মিঠাগুলার পাশাপাশি, বুঝছেন। এখন কোচিং এই জিনিসগুলা পড়ায় না, কেন পড়ায় না, কারণ হচ্ছে যে এই টপিকগুলো বোঝানো অনেক কষ্টকর। ঠিক আছে, এখানে যেমন আমি টপিকটা মিনিমাম মনে হয় 2-3টা রুলস 10 বারের উপরে বলছি, কিন্তু স্যারদের তো এই সুযোগটা নাই। কারণ আমাকে তো বিষয়টা এমন না যে আমাকে আজকের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করতে হবে, আমরা প্রয়োজন আরো 3 দিন পড়বো, সমস্যা কোথায়। এই জন্য আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা আর করতেছি। একটু অ্যাড করতে, জি বলেন। জাস্ট অনুরোধ, হ্যাঁ ভাই হ্যাঁ। আমাদের উম, শব্দার্থ পড়তাম, সিনোনিম অ্যান্টোনিম সহ, এগুলো কি আরেকবার স্টার্ট করা যায়? আসলে আরেকবার স্টার্ট করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব, তবে আমাদের এগুলা নিজে তো পড়া যায় এবং আমরা এগুলা নিয়ে কাজ করব। আমরা এখন যে পড়াগুলা দিচ্ছি ওগুলা তো আপনারা Yes, করেন, আপনারা করেন, শোনেন আমি বলি, শোনেন আমি আম- বলি যে এগুলা আমরা একটু ভিন্ন স্টাইলে পড়বো। ভিন্ন স্টাইল বলতে যে এখন যেই পড়াগুলা দেওয়া হচ্ছে, মানে ওই যে আপনাকে ওই যে ভোকাবুলারিটা যেভাবে চার্ট আকারে দেওয়া হচ্ছে, আপনারা ওগুলা পড়েননি। এরপর আমরা আমরা এখানে ভোকাবুলারিটা পত্রিকা থেকে পড়বো, বুঝছেন। মানে পত্রিকা থেকে, এখানে পত্রিকা বসায়া পত্রিকা থেকে আমরা ভোকাবুলারি গুলা একসাথে আবার পড়বো, সেটা কোনো বিষয় না। ঠিক আছে, এখন ভোকাবুলারি গুলা আগে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য ইংলিশের টপিক গুলা, গ্রামার গুলা শেষ করা, আর সাথে গণিতের বেসিক নিয়ে কথা বলা, তারপর আরো বিভিন্ন সাবজেক্টের এগুলা বেসিক গুলা নিয়ে কথা বলা। এখন ভোকাবুলারি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভোকাবুলারিটা আপনাকে প্রতিদিন বাসায় যেভাবে চার্ট দেওয়া আছে সেইভাবে কষ্ট করে পড়তে হবে। আর এগুলার সাথে সাথে আমরা মাঝে মাঝে, প্রতিদিন না হইলেও মাঝে মাঝে আমরা কয়েকটা সেশন আমরা ভোকাবুলারি নিয়ে আয়োজন করবো ইনশাল্লাহ। আসলে ভাইয়া একসঙ্গে যখন শুরু করেছি ম্যাজিকের মতো মনে হইতো, হ্যাঁ, এই আর ম্যাজিকটা একা আমরা, একা পড়তে হ্যাঁ গেলে আসলে কথা হচ্ছে ম্যাজিকটা আমরা আবার শুরু করব, কিন্তু তো জানেন যে আমরা আমাদের যেই পরিমাণ হিউজ, যেই পরিমাণ আমরা যদি এইভাবে যদি আরো কন্টিনিউ করতে পারতাম আমাদের জন্য অনেক ভালো হইতো। কিন্তু কথা হচ্ছে আসলে তো এত কন্টিনিউ করা যায় না। যদি এমন হইতো যে আমরা ধরেন এক কোচিং এ পড়তেছি, সবাই অফলাইনে, তখন তো আপনাদেরকে বলতাম যে খাবার দাবার নিয়ে কোচিং এ চলে আসেন, আমরা একসাথে বসে বসে 10-12 ঘন্টা পড়ি, অথবা মিনিমাম 8 ঘন্টা পড়ি। কিন্তু অনলাইনে তো আসলে এতক্ষণ সম্ভব হয় না, এই আর কি। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আবার চেষ্টা করব যে ভোকাবুলারি গুলাকে আবার একসাথে করে এনে দেওয়ার জন্য। মানে জি আপনার জি ভাই। এই প্রস্তাবটা অবশ্যই ভালো, এবং এটা আমরা অতীতে করছিলাম, এবং এটা ইনশাল্লাহ আমরা আবারও করব, এবং আরো ভালোভাবে করব। আর আপনারা কিছু প্রবলেম দিছিলেন, এখন সমস্যাগুলা কালকে দিকে দিলে হয় না? মানে আজকে তো অনেক হয়ে গেছে।
5:30 7:30 সমস্যা হ্যাঁ, সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমি খাতার মধ্যে লিখে রাখি। খাতা আমি একটা খাতার মধ্যে আপনাদের এই প্রশ্নগুলো আমি উঠে উঠে রাখি, রাইখে আবার কালকে শুরুতে আমরা আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে বলি, কারণ আজকে তো আরো কিছু প্রশ্ন আসবে। মানে আমি বলতেছি কি শোনেন, এই যে আপনারা যারা এখন শুনতেছেন বা পরে শুনবেন, আপনার একটা প্রশ্ন গ্রুপে উত্তর না অবস্থায় থাকবে না, ঠিক আছে? আপনি যেই কয়টা প্রশ্ন এখন দিলেন, প্রত্যেকটা প্রশ্ন আমি আমার খাতায় কিছুক্ষণের মধ্যে লিখে নিব, লিখে নিয়ে কালকে শুরুতে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে কথা বলা হবে। তার মানে আজকে আপনার উত্তরটা পান নাই বিষয়টা এমন না যে আপনি পাবেন না, ইনশাল্লাহ কালকে ব্যাখ্যা সহকারে দিবেন। এখন বলতে পারেন যে আপনি গ্রুপে দিয়ে দেন উত্তরটা, গ্রুপে একটা জিনিস, একটা প্রশ্নের ব্যাখ্যা লিখতে হলে মিনিমাম 4-5 মিনিট টাইপিং করতে হয়, এবং আপনি গ্রুপে যত মানে অফলাইনে যতটুকু, সরি মেসেজে যতটুকু বুঝবেন, এখানে ক্যামেরা এর চাইতে ভালো বুঝবেন। তো এই জন্য, এবং প্রশ্নটা যে শুধুমাত্র আপনার তা না, আপনি এটা এটা আটকাইছেন তার মানে অনেকেই এখানে প্রবলেমে আছে, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের জুম মিটিংয়ে এটা নিয়ে কথা বলাটাই সবচেয়ে বেটার মনে হয়। তো আমরা ইনশাল্লাহ কালকে এটা নিয়ে কথা বলবো। আর আমি আসলে আজকে, আমি যে আপনারা যখন 3:30 বাজে আপনারা বলেন যে মুরাদ ভাই কোথায়, আমি তখন খাবার খাচ্ছি। মানে ভাত-টাত খাইয়ে এখানে বসে গেছি আরকি। আমি একটু এর আগে একটু মানে মানে টেবিলেই ছিলাম, খাওয়া দাওয়া করি নাই, বিভিন্ন জিনিস করছিলাম, তো অ্যারেঞ্জ করতে করতে পরে কোন দিকে সময় চলে গেছে বুঝি নাই। পরে উঠে দেখি হায় হায়, তো 3:20 বেজে গেছে কিন্তু এখনো খাওয়া দাওয়া করি নাই। পরে আবার খাওয়া দাওয়া করে এনে বসলাম আর কি। তো ইনশাল্লাহ আমরা কালকে আমরা যেই ইয়াগুলো আছে, আমাদের যেই প্রশ্নগুলো, এখন আপনারা প্রশ্ন দেওয়াতে কোনো কার্পণ্য করবেন না, যত প্রশ্ন আছে সবকিছু ছবি তুলে দিয়ে দিবেন যে কোনো সাবজেক্টের। আমাদের যে টপিকগুলো দেওয়া আছে, আমাদের যে টপিকগুলো দেওয়া আছে ওই টপিকের আপনার যেখানে যেখানে প্রবলেম, ওখানে ছবিগুলো তুলে দিয়ে দিবেন, আমরা অবশ্যই এই প্রশ্নগুলো লিখে লিখে রাখতেছি। আর কালকে ইনশাল্লাহ আজকের এবং কালকের সবগুলো প্রশ্ন একসাথে আলোচনা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন ভাইয়া। তাওহিদ বলছি। জি ভাইয়া বলেন। আহ, আপনার ক্লাস করে অনেক ভালো লাগছে। না এটা ক্লাস না, এটা বোঝানোর ক্লাস না, এটা হলো আমাদের প্রেজেন্টেশন, বা আমরা একসাথে বসে গ্রুপ স্টাডি যে- করতেছি। যাই হোক, আপনার হ্যাঁ, বোঝানোর সক্ষমতা অনেক সুন্দর, অনেক ভালো, কোয়ালিটি ফুল। ঠিক আছে, জি ভালো চেষ্টা লাগছে করবো আরো এক ভালো। কথায়। জি ভাই, আপনি তাহলে আর আমাদের যেই ইনশা- টার্গেটটা আছে ভাইয়া, তাহলে ওই টার্গেট অনুসারে শুরু করেন। আপনার জি তো, ইনশাল্লাহ। হ্যাঁ মানে যদি আপনি যেহেতু পরীক্ষাগুলো দিয়ে দিচ্ছেন, তো আপনার যদি আপনি যতটুকু আপনার টার্গেটটা পূরণ করতে বেশি টাইম লাগবে না, মানে টার্গেটগুলো আপনি একটু রিভিশন দিয়ে দিয়ে নিয়ে ফেলবেন আর কি। আচ্ছা, আপনার আর মানে ভাই আপনার মানে আপনি সম্বন্ধে যদি জানতে চাই, সেটা হচ্ছে আপনি কয়টা পরীক্ষা আমার দিয়েছেন এই আসলে পর্যন্ত? জি, আপনি পরীক্ষা কয়টা দিয়েছেন এই পর্যন্ত? আমার পরীক্ষা দিয়েছি 20-25টা। তার মানে গত বছর বা এর আগের বছরও মনে হয় পরীক্ষা দিয়েছেন? মোটামুটি এখন হচ্ছে যে হুম হুম। প্রায় পরীক্ষা দেওয়া হয়। ও আচ্ছা, তাহলে আপনার তো, তাহলে তো আপনার তো একটা প্রেশার থাকে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি হয়তোবা আমার কাছে মনে হচ্ছে যে আপনার এজ এজ কয় বছর আছে আর? আমার এইজ আছে, কিন্তু হচ্ছে যে পারিবারিক বা হুম। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ধরেন এই বছরই হচ্ছে যে এই সরকারি চাকরি থেকে ইয়ে করতে হবে আর কি। এই বছরটাই সময় আছে আমার। আচ্ছা এই বছরটা সময় আছে, তো এই বছরের মধ্যে সময় থাকলে আপনার সামনে কি কি পরীক্ষা আছে আপনার? আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে, প্রিলি তারপরে নাকি হচ্ছে যে রিটেন? আপনার জি প্রিলি নাকি রিটেন? আপনি আমাদেরকে মানে, আপনি আমাদের থেকে যেহেতু সিনিয়র, আমাদেরকে মানে এত মানে তুমি করে বলেন। আচ্ছা নিও বলেন। না, আমি জি, হচ্ছে যে এই আদুরির ফ্রেন্ড। আচ্ছা আদুরি আপুর ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন, আচ্ছা সমস্যা নেই। তা আপনার মানে খাদ্য আর অধিদপ্তরের কি কি রিটেন আছে? রিটেন নাকি প্রিলি? হ্যাঁ, ফ্রিলি ও আচ্ছা ফ্রিলি আচ্ছা। রিটেন দুইটাই হয় খাদ্য ও আচ্ছা অধিদপ্তরে। একসাথে হয় আরকি, একসাথে। জি, জি। তাহলে আপনার ওখানে পরীক্ষা আছে। আর আর কোন কোন জায়গায় আছে ধরেন যে রিসেন্ট টাইমের মধ্যে? রিসেন্ট টাইমে হচ্ছে যে আপনার জননিরাপত্তা অধিদপ্তরে আছে।
হুম, জননিরাপত্তা বিভাগে আছে। জি তারপরে হচ্ছে যে আপনার আরেকটা পরীক্ষা আছে ইয়েতে, আছে ওই রেলওয়ের আচ্ছা পরীক্ষা আছে সামনে। আচ্ছা যাক আল্লাহর মতো পরীক্ষা দেন আহ, আর আপনি একটা কাজ করিয়েন সেটা হচ্ছে আপনি তো যেহেতু আমাদের থেকে আপনারা অনেক কিছু ভালো জানেন তো মানে নতুন কোনো সার্কুলার আসলে আমাদের গ্রুপে একটু পোস্ট করে দিয়েন না এটা আমি সবচেয়ে হচ্ছে বেস্ট যে আপনার হচ্ছে যে ভালো কিছু জানি না, বাট হচ্ছে যে ট্রাই করতেছি আর কি। আপনার তো আজকে তো ওই যে ভূমির হচ্ছে যে আজকে লাস্ট ডেট, যারা হুম, অ্যাপ্লিকেশন করে নাই হ্যাঁ করে নিতে পারে, প্রায় 3000 প্লাস মনে হয় ফার্স্ট, আজকে লাস্ট ডেট। আর ওইটাতে আপনার হচ্ছে যে 5টা পর্যন্ত ছিল ভাই, 5টা পর্যন্ত শেষ হয়ে গেছে এখন। না না, আপনার হচ্ছে ওইটা সার্ভারে ডাউন তো আজকে 4-5 দিন ধরে সম্ভবত সার্ভার ডাউন। তবে ওই ভিপিএন দিয়ে হ্যাঁ হ্যাঁ প্রবেশ করে যারা অ্যাপ্লিকেশন করে নাই ভিপিএন দিয়ে প্রবেশ করে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে আহ, আর কি। এইটা এগুলো তো মনে হয় 13 থেকে 20 গ্রেড ওই ধরনের মনে হয় নাকি আপনার আপনার জি হচ্ছে ভাই। হুম 16 গ্রেডের হচ্ছে 4-5টা আছে, 13 গ্রেডেরও আছে, অন্যান্য গ্রেডের আছে, 20 গ্রেডেরও আছে। হুম। না আমি যেটা বলতেছি যে আপনার সাথে একটু আলোচনা করি আলোচনাটা হচ্ছে যে আচ্ছা এটা রেকর্ড হচ্ছে রেকর্ড হোক আপনার সাথে আলোচনা করি সেটা নিয়ে যে ধরেন আমরা মানে আমরা এখানে যারাই আছি ঠিক আছে আমরা তো একটা গ্রুপ মেনটেন করতেছি তো আমি এখানে যে সিস্টেমটাতে সবাইকে নিয়ে বা আপনাকে নিয়ে বা আমরা নিজেরা আগাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপুরা যারা আছে ওনাদের জন্য প্রাইমারি জবটা খুবই ভালো একটা জব মানে যেহেতু ওখানে কোটা আছে তো এই জন্য আমি চিন্তা করতেছি এখানে যত আমাদের আপুরা যারা আছে ওনারা আমাদের আমাদের গ্রুপের সিস্টেমটা যদি এমন হয় যে অনেকটা ফ্রিলি প্যাটার্ন ধরেন যে বিসিএস এর যেই যে স্যার মানে এক প্রিপারেশনে যাতে বিসিএস এর 47তম তো আল্লাহর মতো একটা ভালো সবাই টিকে প্লাস তার আগে যদি যেই প্রাইমারি যে পরীক্ষাগুলো হবে সার্কুলার সামনে আসবে তো ওগুলাতে যখন প্রাইমারি পরীক্ষাটা দিবে যাতে ওখানেও টিকে তাহলে কি হবে যে ধরেন যে প্রাইমারিতে যদি তারা টিকে যায় তাহলে এর প্রতি তারা স্মুথলি একটা বিসিএস প্রিপারেশন নিতে পারবে কিন্তু আমাদের জন্য ছেলেদের জন্য প্রাইমারিতে তো একটু কোটা কম আমাদের জন্য একটু কষ্টকর হবে আর আমাদের এখানে ছেলেরা যারা আছে এবং আপুরাও যারা আছে সেক্ষেত্রে সবাই যদি মানে আবার ম্যাথ ইংরেজি ভালো করে পড়ে তাহলে ব্যাংকে একটা সুযোগ সুবিধা আছে তো মানে 16 থেকে আমরা জানি যে অনেক মানে হাইলি কোয়ালিফাইড মানুষ 16তম গ্রেডে পরীক্ষা দেয় 13তম গ্রেডে পরীক্ষা দেয় এর আগেও বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু আমার কাছে একটা পার্সোনাল মতামত হচ্ছে যে তহিদ ভাই আপনি আছেন শুনতেছেন যে ভালো একটা প্রিপারেশন যখন না হওয়ার আগ পর্যন্ত ভালো একটা প্রিপারেশন মানে কমপ্লিট একটা সুন্দর একটা প্রিপারেশন না হওয়ার আগ পর্যন্ত আসলে দৌড়াদৌড়ি করে অনেক সময় একটু কষ্টই হয়ে যায় তো এই জন্য আমার সবাইকে একটু মানে বা আমি যে সবাইকে বলি যে এখন আমরা প্রচুর পরিশ্রম করতে হবে ধরেন যে এই যে আমাদের যে সাপ্তাহিক যে টার্গেট এটাকে আরো বাড়াইতে হবে এবং নিজেরা আরো নিজেদের সর্বোচ্চ লেভেল থেকে পরিশ্রম করলে মোটামুটি 1 বছরে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় ঠিক আছে 1 বছর খুব ভালো করে লেগে থাকলে তো এর পরে বছর থেকে আপনি দেখবেন যে যেখানে ইচ্ছা সেখানে পরীক্ষা দিবেন দেখবেন যে আল্লাহর মতো ভালো করবেন তো এখন এই প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করলে মোটামুটি সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করে তাহলে ধরেন যে ভালো একটা প্ল্যানিং করতে পারে যে আপুরা যারা আছে ঠিক আছে যারা এই মুহূর্তে যারা আছে আপুরা ওরা সবাই প্রাইমারিকে খুব ভালো টার্গেট করতে পারে প্রাইমারি উইথ বিসিএস মানে বিসিএস হাইরা প্রাইমারি না ঠিক আছে যে প্রাইমারি উইথ বিসিএস এরকম চিন্তা করলে ওনাদের জন্য ভালো হয় আর আমরা ছেলেরা যারা আছি আমাদের মোটামুটি যোগ্যতা বাড়ায় আমরা ব্যাংকিং সেক্টর গুলাতে দেখলে আমাদের জন্য খুব একটা সুবিধা হয় আপুরাও ব্যাংকিং সেক্টরের দিকে আসতে পারে ওনাদেরকে শর্টকাট একটা কথা বললাম আর কি। যেহেতু আমাদের ওখানে শর্টকাটের পরিমাণটা কম প্রাইমারিতে কোটাটা একটু কম ঠিক আছে কিন্তু তারপরেও আমরা যেহেতু আমরা ওদিকে বিসিএস প্রিলি কোয়ালিফাই করার চেষ্টা করতেছি তাহলে যে বিসিএস প্রিলি কোয়ালিফাই করার চেষ্টা করবে তাকে প্রাইমারিতে ইজিলি চান্স পাইতে হবে মানে প্রাইমারিতে তার ইজিলি একটা পোস্ট অবশ্যই থাকতেই হবে যদি সে 47 প্রিলি মানে কোয়ালিফাই করতে চায় তো সেই অনুসারে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের চিন্তা করে আগেলে আমাদের জন্য ভালো হয় আর আমি বর্তমানে এখন নিচের লেভেলের গ্রেডগুলোতে আবেদন করি নাই সেটা আগামী বছর থেকে করব চিন্তা করতেছি মানে আমি চাচ্ছি যে সবাইকে নিয়ে বা নিজে সহকারে বা আমরা সবাইকে নিয়ে এই বছরটা খুব ভালো একটা প্রিপারেশন নিতে এর পরের বছর আপনি ভালো করে সব জায়গায় পরীক্ষা দিতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আপনার যদি এই বছরটা লাস্ট বললেও
কিন্তু দেখবেন আপনি যদি এই বছর ভালো একটা প্রিপারেশন নেন, তাহলে আগামী বছর আপনি পরীক্ষা ছাড়া বিভিন্ন জায়গায় মানে প্রিপারেশন ছাড়া আপনি পরীক্ষা দিবেন, দেখবেন যে অনেক জায়গায় টিকে যাবেন। কারণ 6-7 মাস বা 1 বছরের কাছাকাছি ভালো করে পড়লে পরবর্তীতে আর পড়ার কোনো কিছু থাকে না। যদি এই বছরের 4 মাস আমাদের শেষ, মোটামুটি সবাই আমরা একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছি। তো সব মিলে আমাদের যে গ্রুপটা আমরা চাচ্ছি যে এখানে শুধুমাত্র পড়াশোনা হবে, শুধুমাত্র, এবং সেটাই হচ্ছে। যে মানে এখানে আপনি দেখবেন যে প্রিভিয়াস পোস্ট দেখলে দেখবেন যে পড়াশোনার বাইরে এখানে কোনো কিছুই হচ্ছে না। তো এইভাবে যদি সবাই ডেইলি 8 ঘন্টা 10 ঘন্টার মতো পড়তে পারে, প্রবলেমগুলো যদি আমাদের এখানে নিয়ে আসে, ঠিক আছে? আর কেউ প্রবলেম দিলে আমার কাছে ভাল লাগে, ধরেন কেউ একটা প্রশ্ন করলে আমার কাছে ভাল লাগে, মানে আমি যে প্রশ্নটা পারি বিষয়টা এমন না। মানে আমার কথা হচ্ছে যে আমাকে প্রশ্নটা দিল, এটা আমি যদি পারি তো আলহামদুলিল্লাহ, না পারলে যে আমার একটা প্রশ্ন আমি পারতাম না, একজনের মাধ্যমে আমি এটা জানলাম যে আমি এই প্রশ্নটা পারি না, তখন আমি এই প্রশ্নটাকে এবার বিভিন্নভাবে আমি জানার চেষ্টা করি। তো এই জন্য আমি বললাম যে আপনারা যারাই আছেন বা যারা পরে ভিডিওটা শুনবেন, যে সবাই বেশি পরিমাণে প্রশ্ন আপনি পোস্ট করেন। আপনি যেই প্রশ্নগুলো পারেন না, যেগুলো মনে হচ্ছে জটিল, ওগুলো আপনি পোস্ট করেন, ঠিক আছে? আর আমরা এগুলা নিয়ে কথা বলি। তো এখানে যে জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব, দেখবেন যে এখান থেকে আপনার অনেক কিছুই আসবে। আর আমাদের সামনে আপনার যে বেসিক ইংলিশের বেসিক, আমরা তো ধরেন যে ফেব্রুয়ারি থেকে এগুলা নিয়ে কথা বলতেছি। তো ফেব্রুয়ারি থেকে 46তম বিসিএস এর আগ পর্যন্ত আমরা লোকজন এখানে লাইভ লাইভ সেশনে খুব একটা কমই ছিল। অনেকে আবার বিভিন্ন প্রাইমারি পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। তো এই জন্য বেসিক টপিকগুলা কিছুটা মিস হয়ে গেছে অনেকের। এই জন্য আমরা আবার বেসিক টপিকগুলাকে হালকা একটু রিপিট করার চেষ্টা করব, এই আর কি। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে আপনিও আমাদেরকে আচ্ছা। পরামর্শ দিবেন হ্যাঁ ভাইয়া, সবসময়, যে আবার ইনশাল্লাহ জি। আমি হচ্ছে, হ্যাঁ আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব সর্বোচ্চ। আর হচ্ছে যে একটা বিষয়, বলেন। আপনার বর্তমানে চাকরির বাজার কিন্তু অনেক কঠিন। হুম, হুম, হুম। অনেকে হচ্ছে যে 30টা 35টা ভাইবা দেওয়ার পরে হয় না। ভাইবা দেওয়ার পরেও কিন্তু হয় না। হুম, হুম। এটা হচ্ছে অনেকটা এখন লাক ফেভার করে। হ্যাঁ, আচ্ছা, পরিশ্রম আমি তো জি, অবশ্যই করতে হবে। না, প্রথমে না, হচ্ছে জি, যে প্রথমে আমি হচ্ছে পরিশ্রম হুম, করতে হবে। যে আমি বলতেছি যে আমার একজন ভাইয়া আছে, মানে আসলে লাক ফেভার হচ্ছে সেটা একটা বিষয় আছে। মানে আমার কাছে যেটা মনে হয় যে যাদের যাদের প্রবলেমটা হয় যে বেসিকে, যেমন আমার একজন পরিচিত ভাই আছে, উনি এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার। উনি খুবই কম ভাইবা দিছে। উনি এই পর্যন্ত 3টা না কয়টা ভাইবা দিছে, 2টাতেই চাকরি, শুধু বিসি, ও সরি সরি, সবগুলাতেই চাকরি পেয়েছে। মানে যেগুলা ভাইবা দিছে ওগুলাতেই চাকরি পেয়েছে। এখন উনি কোনগুলাতে ভাইবা দিছে, যেমন ব্যাংকে ভাইবা দিছে, ঠিক আছে? ব্যাংকে ভাইবা দিছে, ওনার ব্যাংকের রিটেনের মার্কস ভালো ছিল। তো ভাইবা ফেস করা আর হচ্ছে চাকরি পাওয়া এক না। যেমন ধরেন যে আপনি ব্যাংকে ধরেন যে পোস্ট আছে ধরেন যে 600, এবার ডাকছে ভাইবা নিছে 4000 জনের, তাহলে এর মধ্যে থেকে এখন ভাইবা, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, ব্যাংকের বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে মনে হয় অনেক কঠিন। জি, জি, শুধু জি, জি, ব্যাংকের হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, এখন অনেকটাই ভিন্ন। এখন না, অনেকটাই ভিন্ন। এখন কথা হচ্ছে অন্য অন্য জবের ক্ষেত্রে কঠিন কেন জানেন? অন্য অন্য জবের প্রস্তুত তুলনামূলকভাবে ব্যাংক থেকে সহজ হয়। তো ব্যাংক থেকে সহজ হয়, আর দুর্নীতি একটা ফ্যাক্ট আছে, ঠিক আছে? এখানে অনেকগুলা জায়গায় কিন্তু হ্যাঁ, এখনো দুর্নীতি ফ্যাক্ট আছে। হুম, তারপর হচ্ছে যে ক্যান্ডিডেট অনেক বেশি, হ্যাঁ, হ্যাঁ, পোস্ট কম। তারপর হচ্ছে যে যারা পরীক্ষা দেয়, জি, জি, মানে পড়াশোনা করে এখন পরীক্ষা দেয়, এটা আরেকটা বিষয়। হুম। আপনার হচ্ছে যে অনেক মার্ক পেতে হয়, ঠিক আছে? ভুল হ্যাঁ, আমি করলে শুনছিলাম এখন আমাকে ওই কিন্তু যে আমাকে ওই বড় ভাইয়াটা বলছিল, তো কয় তুমি যদি 13 গ্রেডের নিচে নামো, তখন তোমার পরীক্ষা যদি হয় প্রশ্ন 100 মার্কের প্রশ্ন হলে তোমাকে এনে 90 এর উপরে পাইতে হবে। মানে বলতেছে আরকি যে 90 95 করে পাইতে হবে, তাও না টিকার সম্ভাবনা আছে। আপনার হচ্ছে যে আমি হচ্ছে যে 70 মার্কে হুম, আপনার হচ্ছে যে একটা পরীক্ষায় 66 পাই, মানে আমার মার্ক অনুযায়ী 66 পাইছি, আসে নাই। আরেকটাতে 64 65 পাইছি, তাও হুম, আসে নাই। আপনার এরকম অনেক হয়। কি বলছি বুঝছেন? জি, জি, এখন মার্ক অনেক বেশি পেতে হয়। যার জন্য আমার পরামর্শ আরকি, জি, পরীক্ষা দিলে কিন্তু অনেক কিছু শিখা যায়, জানা যায়, বাস্তবতা জিনিসটা আরো করা যায়। হ্যাঁ, হ্যাঁ, পরিশ্রম হ্যাঁ, করার মন মানসিকতা তৈরি হয়। পরীক্ষার হলে দেখবেন যে হচ্ছে পরীক্ষা হল থেকে অনেক কিছু মানে সহজে শিখা যায়। জি, আমরা জি, পরীক্ষা হলে যেমন ভুল করি, এই ভুলটা কিন্তু আমরা ভুল হ্যাঁ, করলে পরে আর মানে শিখতে পারি জি, তাড়াতাড়ি। জি, আমার জি, কাছে, হ্যাঁ, হ্যাঁ। হুম, ভুল করলে শিখতে পারি। আর যারা কাছাকাছি আছি, ঢাকার কাছাকাছি আছি বা ঢাকায় আছি, আমার মতে হচ্ছে যে
প্রায় পরীক্ষায় অ্যাটেন্ড করা উচিত আর কি, তাহলে হ্যাঁ, আমার এখন সাধ্যের মধ্যে যেগুলো আছে। আমি আমি এখন চট্টগ্রামে আছি, তো আমি আগামী বছর মানে এই বছরের শেষের দিকে আমি ঢাকা যাব, বুঝছেন? তো আমার এই প্ল্যানটা অবশ্যই আছে যে আমি আগামী বছর পুরোটাই দৌড়ে দৌড়ে পরীক্ষা দিব ঢাকাতে থাইকা। মানে এমন কোনো পোস্ট নাই যে যেখানে পরীক্ষা দেব না, সব জায়গায় পরীক্ষা দিব, ঠিক আছে? ওরকম টার্গেট নিয়ে আছে এখন। হ্যাঁ আমার হ্যাঁ, কাছে ওইটা আপনার যে কথা আমার ঠিক কাছে এটা আছে। প্ল্যানিং এ আছে মানে যেমন আমি একটা কথা বলি, জি আমার এক বড় ভাই ছিল, বাড়ি হচ্ছে সাতক্ষীরা, জি ঠিক আছে? উনি উনি হচ্ছে যে আরো অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে উনি ভাইবা দেওয়া শুরু করছে। হুম উনি অনেক কিছু জানতো, আমার দেখা অনেক বেস্ট ছিল। হুম অনেক কিছু জানতো, বিসিএস এর ভাইবা সহ দিছে। জি কি জি বলছো হচ্ছে, জি অনেক জানতো, অনেক পারতো, কিন্তু সর্বশেষ ওনার এইচ শেষ হওয়ার পরে উনি ভাইবাও দিছে 40-45টা। এইচ হুম শেষ হওয়ার পরে উনি এইচ শেষ হওয়ার পরে সাতক্ষীরা জেলা প্রশাসকে চাকরি হয়েছে সর্বশেষ। কিন্তু ওনার কোন সাবজেক্টে বিজ্ঞানের স্টুডেন্ট ছিল, ভালো হুম স্টুডেন্ট ছিল, অনেক কিছু জানতো, বেসিক গুলো অনেক স্ট্রং ছিল, কিন্তু হচ্ছে যে এই চাকরি চাকরি কেন যে মানে ভাইভাতে বাদ যাইতো এটা বুঝতাম না। উনি কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পরীক্ষা দেওয়া শুরু করছে, না বুঝছেন? প্রচুর ভাইবা দিছে। ওনার সেই ধর, হ্যাঁ, হুম। অনেকগুলো ভাইবা দিছে, আর উনি যেই ফ্রিলি পরীক্ষা দিত ওই ফ্রিলিতেই টিকতো। উনি কি বলছে ধরনের বুঝছেন, পরীক্ষাগুলো দিত? লিখেছে। মানে মানে আচ্ছা, বিসিএস এর রিটেন পর্যন্ত মানে ভাইভাও দিছে, তাহলে তো অনেক ভালো ফিভার ক্যান্ডিডেট। হ্যাঁ হ্যাঁ, বিসিএস এর রিটেন ভাইবা ভাইবা শুরু দিয়েছে, কিন্তু বিসিএস এ আসে নাই। এখন বর্তমানে চাকরি বাজারটা আসলে আমার কাছে মনে হয় অনেক কঠিন। কি বলছে বুঝছেন, যার জন্য না অনেক সেটা তো বেশি অবশ্যই, পরীক্ষা দেওয়া উচিত সেটা তো আমার মতে। অবশ্যই। অনেক লেগে থাকতে হবে, লেগে থাকলে চাকরি হবে, বয়স শেষ হয়ে গেল চাকরি হবে, কিন্তু লেগে থাকতে হবে। আমার কাছে সবচেয়ে বেশি মানে এই বিষয়টা মনে হয় আর কি, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে আর কি। শেষ শেষে আল্লাহ একটা ব্যবস্থা করে। আমি জি, দেখছি সবারই বয়স শেষে অনেকেই পরিশ্রম করছে, বয়স শেষ চাকরি হয়েছে। যে যখন হয় তখন হইতেই থাকে। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, যখন হয় তখন হইতে থাকে। আমার এক বড় ভাইয়ের হচ্ছে যে, আমার গ্রামের এক বড় ভাইয়ের চাকরি হয় না হয় না হয় না, ওনার এইচ শেষ একসাথে হচ্ছে যে 5টা 6টা রেজাল্ট আসছে একসাথে। আপনার হচ্ছে কুমিল্লা পাহাড়ের একটা চাকরি, হুম, তারপরে হচ্ছে একটা ব্যাংকের চাকরি, তারপরে হচ্ছে যে উনি এখন বন্দরে আছে, চট্টগ্রাম বন্দরে আছে আচ্ছা। এবং ভালো পর্যায়ে আছে। হ্যাঁ, আপনার আমাদের এতদিন পর্যন্ত এখানে লাইভ সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেসটা আপনি দিলেন। আসলে এটা হলো চরম বাস্তবতা। ঠিক আছে? যে আমরা হয়তোবা এই ধরনের কথাবার্তা হ্যাঁ, বলি না। আপনাকে হচ্ছে যে এজন্যই বললাম যে সবচাইতে বাস্তবতা হ্যাঁ, মেনে নিয়েই চলতে হবে। জি, আপনার জি, হচ্ছে যে আমার আমার ছোট মামা, আমার আপন ছোট মামা, উনি ওনার হচ্ছে যে চাকরি হয় না হয় না হয় না। ওনার এইচ শেষ, ঠিক আছে? ওনার এইচ শেষ হওয়ার 6 মাস পরে ওনার একসাথে ফার্স্ট জব, 2টা জব একসাথে হইছে। যে এইটাই হচ্ছে মোটিভেশন আপনি যেটা বললেন, এবং আপনিও ইনশাল্লাহ শেষ পর্যন্ত চেষ্টা করবেন। আমি নিজেও শেষ পর্যন্ত চেষ্টা করব। ঠিক আছে? এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমাদের আজকের যে কার্যক্রমটা বা আমরা যেভাবে একটা বেসিক থেকে বেসিক টু অ্যাডভান্স বা একটু ট্রিকি প্রশ্ন, যে সকল প্রশ্নগুলো একটু ঘোরানোর চেষ্টা করে, একটু জটিল ধরনের, তো এই যে এই টপিকগুলো যে নিয়ে আসলাম বা আমাদের যে কার্যক্রমগুলো, এগুলো আপনার কাছে ভালো লাগতেছে কিনা বা এই ফরম্যাটটা ঠিক আছে কিনা, যে আমরা যে ফরম্যাটে আগাচ্ছি বা আমরা যে কার্যক্রমগুলো করতেছি, যে একসাথে বসে ট্রিকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা। অব- আহ, অব- অবশ্যই ভালো লাগছে। আর এখন অধিকাংশ আপনার হচ্ছে যে জি, প্রশ্ন প্রশ্ন কিন্তু সবগুলো কঠিন করে না। হ্যাঁ, 45টা প্রশ্ন ধরেন হচ্ছে যে একদম সহজ করে, হুম, হুম, 5টা প্রশ্ন হচ্ছে যে ক্রিটিক্যাল করে। হ্যাঁ, 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 সবাই মনে করে যে না, প্রশ্ন অনেক সহজ হয়েছে, ইজি হয়েছে। হ্যাঁ, ওই হ্যাঁ, যে মার্ক হয় আপনার 5টা হ্যাঁ, প্রশ্নের উপরে, এই কিন্তু এই সেম 5টা কথাটা, প্রশ্ন বুঝছেন? যে ভালোভাবে উত্তর করতে পারে সে কিন্তু হচ্ছে যে ওই জি, তারই তাওহিদ ভাই, রেজাল্ট আসে, আমি সে ভালো করে আমি পরীক্ষায়। বিসিএস এর আমার কাছে তাই মনে হয় আর কি। যে আমি একটু এক সেকেন্ড একটু বলি।
যে বিসিএস এর যেই প্রশ্নটা হয়েছিল তার পরের দিন আমরা এখানে সেই প্রশ্নটা নিয়ে অ্যানালাইসিস করছিলাম ইংলিশ অংশটা নিয়ে। তা আমি ওখান থেকে দেখিয়ে দিছিলাম যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো সবাই পারবে, মানে যে বই ধরে নাই সেও পারবে, ঠিক আছে, মানে একদম টোটালি বেসিক থেকে খুবই সহজ প্রশ্ন। কিন্তু যেগুলা কিছু প্রশ্ন আছে খুবই ট্রিকি প্রশ্ন, ওগুলা যারা পারবে ওরাই আসলে ফিলি কোয়ালিফাই করবে। তো আসলে সহজ প্রশ্ন দিয়ে কখনোই কোনো পরীক্ষায় আপনার টিকা আর না টিকা, মানে ফেল করা, এই দুটা নির্ভর করে না, ঠিক আছে। টিকাটা নির্ভর করে এই ধরনের ট্রিকি প্রশ্নগুলোতে, আর যেগুলো আমরা আজকে আলোচনা করলাম যে যেগুলো একটু স্বাভাবিক নিয়মের জি থেকে জি একটু একটু বাইরে। টিকা নির্ভর করে 5টা প্রশ্নের উপরেই, জি 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 আমরা সেটাই 45টা বলছি। 50-এর মধ্যে হ্যাঁ হ্যাঁ। আমার কাছে। জি জি তো তো আমি দেখবেন যে তাওহিদ ভাই, যে আমরা গতকাল থেকে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শুধুমাত্র ট্রিকি প্রশ্ন যেগুলা, দেখবেন যে আমি যে কোনো একটা টপিকের শুরুতেই দেখবেন খুব কঠিন কঠিন গুলাই নিয়ে আসে। মানে আমি জানি যে সহজগুলা ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন, আর কোনো সহজ প্রশ্ন নিয়ে কথা বলতে আমার নিজের কাছেও ভালো লাগে না। যখন একটা কঠিন প্রশ্ন আসে তখন আমার কাছে ভালো লাগে, হ্যাঁ এটা এবার বুঝার কিছু আছে বা ঠিক বলার কিছু আছে। তো ঠিক আছে ভাইয়া, কথা জি বলে ভালো লাগলো। আবার নামাজের সময় শেষ হয়ে জি যাচ্ছে জি 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 বুঝছেন। অবশ্যই অবশ্যই নামাজ পড়তে নামাজ হবে পড়বো। ইনশাল্লাহ। জি তাহলে দোয়া করবেন, আমাদের, দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। জি 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 আর আচ্ছা ঠিক সবাই আছে। মনে হয় চলে গেছে। না সমস্যা নাই, সমস্যা নাই। ওই যে নামাজের একটা বিরতি, নামাজের একটা বিষয় আছে, ঠিক আছে হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আচ্ছা আল্লাহ জি হাফেজ, জি আসসালামু আলাইকুম। আসসালামু